আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। এরই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব সমাজবিজ্ঞান কিভাবে ক্রমবিকশিত হয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এবং আরও আলোচনা করব সমাজবিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্কগুলো আলোচনা করব। শিক্ষণফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, সমাজবিজ্ঞানের বিকাশধারা বর্ণনা করতে পারবে, সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি সম্পর্কে আমরা আমার লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব, মেইনলি আমাদের ফোকাস থাকবে সমাজবিজ্ঞানের বিকাশধারার উপর। হ্যাঁ, তারপরেও আমরা একটু রিভিউ করব, সমাজবিজ্ঞানের উৎপত্তিটা নিয়েও আজকে একটু আলোচনা করব, কারণ সমাজবিজ্ঞানের বিকাশধারা আলোচনা করতে গেলে আসলে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমিটা চলেই আসে। অত ডিপলি আর আলোচনা করব না আজকের ক্লাসে সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে। যেহেতু গত ক্লাসে আছে, তোমরা যদি কেউ প্রয়োজন মনে করো আমার আগের লেকচারটা দেখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সরাসরি আমাদের আজকের পাঠে চলে যাই। বিকাশ, ডেভেলপমেন্ট অফ সোশিওলজি। সমাজবিজ্ঞানের জন্ম অতি সাম্প্রতিক কালে হলেও সমাজ সম্পর্কে আলোচনা কিন্তু অতি প্রাচীনকালের এবং দীর্ঘদিনের। বস্তুত সমাজবিজ্ঞানের জন্ম হয় পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে। সমাজবিজ্ঞান একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করার পেছনে কিছু বুদ্ধিবৃত্তিক ধারা এবং সমাজবিজ্ঞানীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে। যেমন যে চারটি বুদ্ধিবৃত্তিক ধারার আলোচনা করা হয়, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব এবং সামাজিক জরিপ। আমার আগের ক্লাসে যেহেতু আমি এগুলো ইলাবোরেটলি আলোচনা করেছি, তাই আজকে আমি একটু জাস্ট রিভিউ করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো যে প্রথম যে রাজনৈতিক দর্শন, বুদ্ধিবৃত্তিক ধারার যে প্রথম ধারাটা সেটা হচ্ছে রাজনৈতিক দর্শন। সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে রাজনৈতিক দর্শন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছিল। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের নানাবিধ বিশৃঙ্খলা ও অসঙ্গতি হতে পরিত্রাণের লক্ষ্যে থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের সমাজতাত্ত্বিক মূল্য অনস্বীকার্য। প্লেটোর একটি বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। এই গ্রন্থটিতে প্লেটো সমাজ সম্পর্কে বিভিন্ন যুক্তি নির্ভর তত্ত্বের অবতারণা করেছেন, এবং অ্যারিস্টটলের বিখ্যাত বই হচ্ছে দ্য পলিটিক্স, দ্য ইথিক্স। দ্য পলিটিক্স এবং দ্য ইথিক্স এই গ্রন্থ দুটোতে অ্যারিস্টটল বাস্তবভিত্তিক সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর ব্যাখ্যা প্রদান করেছেন। ইতিহাসের দর্শন, সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইতিহাসের দর্শন। চতুর্দশ শতাব্দীতে মুসলিম দার্শনিক ইবনে খালদুন ইতিহাসের গতিধারা সম্পর্কে অত্যন্ত যুক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদান করেছেন, যা অষ্টাদশ শতাব্দীতে সমাজবিজ্ঞানের উদ্ভবকে ত্বরান্বিত করেছিল।
ইটালির চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে সমাজ ও মানব চরিত্রকে বাস্তবতার দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। সমাজবিজ্ঞানী টমাস মোর তার উটোপিয়া নামক গ্রন্থে প্রাত্যহিক জীবনের সামাজিক সমস্যার পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। সমাজবিজ্ঞানী ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে বলেছেন, মানব সমাজ নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। তিনি সমাজকে বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ ও পাঠের উপর গুরুত্ব আরোপ করেছেন যে সমাজ বিবর্তন হয় তিনটি ধায়: এজ অফ গডস বা দেবতার যুগ, এজ অফ হিরোজ বা বীরদের যুগ, এজ অফ হিউম্যান বা মানুষের যুগ। ইতিহাসের গতি প্রকৃতির বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত করে ভিকো জোর দিয়ে উল্লেখ করেন, ইতিহাসের দর্শনই মানব সমাজের গতি প্রকৃতিকে আলোচনা করে, যা সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এজন্য ভিকোকে পাশ্চাত্য জগতে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। অগাস্ট কুন্থ সমাজ বিশ্লেষণ বা সমাজের জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে বক্তৃতা করেন এবং 1831 সালে সে বিজ্ঞানের নামকরণ করেন সোশ্যাল ফিজিক্স। পরবর্তীতে তিনি 1839 সালে এই বিজ্ঞানের নাম পরিবর্তন করে সোশিওলজি রাখেন। অগাস্ট কুন্থ মনে করেন, মানুষের বুদ্ধিভিত্তিক উন্নয়নের মাধ্যমেই সামাজিক অবস্থার উন্নয়ন হয়। এ প্রসঙ্গে অগাস্ট কুন্থ তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে বলেছেন, মানব জ্ঞান তিনটি পর্যায়ের মাধ্যমে তিন ধরনের সামাজিক ব্যবস্থার বিকাশ ঘটায়। এই তিন স্তরের বিকাশ ধারাকে অগাস্ট কুন্থের ল অফ থ্রি স্টেজেস বা ত্রয় স্তরের সূত্র নামে পরিচিত। এই তিনটি স্তর হলো থিওলজিক্যাল স্টেজ বা ধর্মতাত্ত্বিক স্তর, মেটাফিজিক্যাল স্টেজ বা অধিবিদ্যাগত স্তর, পজিটিভ স্টেজ বা দৃষ্টবাদ স্তর, যেটাকে আমরা বলছি দৃষ্টবাদ। ডাস ক্যাপিটাল, দ্য জার্মান আইডিওলজি এবং A Contribution to the Critique of Political Economy কালমার্ক্সের উল্লেখযোগ্য রচনা। মার্ক্সের ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব মার্ক্সীয় সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া পুঁজিবাদের উদ্ভব, বিকাশ এবং তার পরিণাম সম্পর্কে তার সমাজ দার্শনিক ব্যাখ্যা পুঁজিবাদী ও মার্ক্সীয় সমাজবিজ্ঞানে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। হারবার্ট স্পেন্সার। ডারউইন দ্বারা প্রভাবিত হয়ে হারবার্ট স্পেন্সার সমাজকে জীবদেহের সাথে তুলনা করেন এবং তিনি তার রচনায় সোশিওলজি শব্দটি ব্যবহার করে সোশ্যাল স্ট্যাটিক্স ও প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থ প্রকাশ করেন। হারবার্ট স্পেন্সার সামাজিক ঘটনাবলীর প্রেক্ষাপটে আরোহ পদ্ধতি অনুসরণ করে সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে সোশ্যাল স্ট্রাকচার প্রত্যয়টির কথা উল্লেখ করেন। পঞ্চদশ শতকে রেনেসাঁ বা নবজাগরণের যে বীজ ইটালিতে রোপিত হয়েছিল তা অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে ইউরোপে একটি নতুন চিন্তাধারার সূত্রপাত ঘটায়। চিন্তার জগতে এই যুগকে এনলাইটেনমেন্ট বা জ্ঞানালোক বলা হয়। জ্ঞানালোকের যুগে সামাজিক প্রেক্ষাপটে অগাস্ট কুন্থ, কার্ল মার্কস, হারবার্ট স্পেন্সার, সেন্ট সাইমন, কান্ট প্রমুখ তাত্ত্বিকগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 1782 সালে এবং ফরাসি বিপ্লব 1789 সালে প্রতিক্রিয়ার ফলে সমাজে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে নগর সমাজ সম্প্রসারিত হয়, মালিক শ্রমিক ব্যবধান বৃদ্ধি পায়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাসস্থানগত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এসব বহুবিধ সমস্যার ফলে সামাজিক অস্থিতিশীলতার পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি হয়। ফরাসি বিপ্লবের মাধ্যমে এর সফল পরিণতি ঘটে। বিপদ ফ্রান্স ছিল একদিকে প্রাচুর্যের স্বর্গ, অন্যদিকে শ্রমিকদের ছিল দুঃসহ জীবন। শিল্পায়নে মালিকগণ মুনাফা লাভে অধিক আগ্রহী হয়ে ওঠে, অপরদিকে শ্রমিকরা খুবই মানবতর জীবনযাপন করতে শুরু করে। এ সময় সমাজ ব্যবস্থায় কুসংস্কার ছিল অনেক বেশি। সকল দুঃখের জন্য মানুষ ভাগ্যকেই দায়ী করত। তারা মনে করত মানুষের মধ্যে বৈষম্যমূলক সম্পর্ক গড়ই
সৃষ্টি করেছেন। ধনী হওয়া আর দরিদ্র হওয়া ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল বলে তখনকার সময়ে মানুষ মনে করত। অর্থাৎ সকল কর্মকাণ্ড ভাগ্য নির্ভর, কর্মের মূল্যায়ন ওই সমাজে ছিল না। এসব কুসংস্কারকে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের স্লোগানের মাধ্যমে অবসান ঘটিয়ে নতুন সমাজ গঠনে পদক্ষেপ নেয়। এতে রাজার এক আধিপত্য, ক্ষমতার প্রয়োগ ও অপপ্রয়োগেরও অবসান ঘটে। সেই সাথে সমাজের স্থিতিশীলতা ভেঙে চরম বিশৃঙ্খলা ও অসঙ্গতি দেখা দেয়। এসব অবস্থা দার্শনিক ও সমাজচিন্তাবিদদেরকে ভাবিয়ে তোলে। তারা সমাজ ব্যবস্থায় একটি স্থায়ী পরিবর্তনের পথ খুঁজতে থাকে। ফলে সমাজ চিন্তায় একটি নতুন ধারার সূচনা হয়, যা সমাজ বিজ্ঞানের অগ্রযাত্রাকে সহজতর করে। সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস। সমাজ হচ্ছে একটি বৃহৎ মানবীয় সংগঠন। সমাজ জীবনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞান থেকে যেমন স্বাতন্ত্র্যতা বজায় রেখেছে, তেমনি এর অধ্যয়নকে গতিশীল এবং যুক্তিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সঙ্গে একটি সম্পর্কও বজায় রেখেছে। তাই সমাজ বিজ্ঞানের সঙ্গে অন্য সামাজিক বিজ্ঞানের মিল এবং অমিল উভয়ই খুঁজে পাওয়া যায়। এখানে আমরা সমাজ বিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো আছে সেগুলোর সাথে সমাজ বিজ্ঞানের সাথে কি সাদৃশ্য আছে এবং কি কি বৈসাদৃশ্য দেখা যায় তা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই দেখো, এখানে আমরা আলোচনা করেছি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। এটি একদিকে যেমন রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও ভূমিকা নিয়ে আলোচনা করে, অন্যদিকে এটি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়েও আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। এটি কেবল সমাজের কাঠামো এবং মানব সম্পর্ক নিয়ে আলোচনা করে না, এটা সমাজের গোটা সমাজ জীবন পর্যালোচনা এবং বিশ্লেষণ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান যেখানে ব্যক্তির রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রের সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, দল, গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের একটি অন্যতম বিষয় হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান। এখানে সমাজবিজ্ঞান রাজনৈতিক ঘটনাবলীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। সমাজবিজ্ঞান বিশ্লেষণের মূল ক্ষেত্র সামাজিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণের মূল ক্ষেত্র রাজনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক আচরণ। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত, গোটা সমাজ জীবনই এর পরিধিভুক্ত। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি তুলনামূলকভাবে কম বিস্তৃত এবং তার সমাজ জীবনের রাজনৈতিক দিকটিকে প্রধানত বেশি প্রাধান্য দিয়ে থাকে। সমাজবিজ্ঞান ও ইতিহাসের সঙ্গে সম্পর্ক। ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা বিশ্লেষণ, আর এই অতীত ঘটনা বস্তুত মানুষ ও তার ক্রিয়াকর্মের ফল। আর অন্যদিকে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ ও সংস্কৃতি। সুতরাং সমাজ বিবর্তন সম্পর্কে অতীত ঘটনাবলীর পর্যালোচনাই হলো ইতিহাস। ইতিহাস যেখানে সমাজের অতীতকে নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে মানব সমাজের ইতিহাস ও সমাজের বর্তমান অবস্থা বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করে। ইতিহাস যেখানে অতীতের ঘটনা আলোচনায় রাষ্ট্রের উত্থান পতন, দিন তারিখ, সন, শতাব্দী, সন্ধি, চুক্তি ইত্যাদি বিষয়ে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে, সমাজবিজ্ঞান সেখানে এসবের গুরুত্ব অস্বীকার না করে সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে সমাজ জীবনের গভীরে প্রবেশ করে। সমাজবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য সোশ্যাল হিস্ট্রি বা সামাজিক ইতিহাস। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত, কেননা অতীত ও বর্তমান এর আওতাভুক্ত। অপরপক্ষে ইতিহাসের পরিধি যদিও ব্যাপক, তথাপি তা অতীতকে নিয়েই আবর্তিত।
ইতিহাসের গবেষণালব্ধ তথ্য থেকেও সমাজবিজ্ঞান তার তথ্য ও উপাত্ত সংগ্রহ করে থাকে। অপরপক্ষে সমাজবিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য ও ইতিহাস বিজ্ঞান পড়ে, আর এভাবেই সমাজবিজ্ঞান এবং ইতিহাস একে অপরের উপর নির্ভরশীল। নৃবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান সমাজ, সমাজের মানুষ, প্রতিষ্ঠান, মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। অপরপক্ষে নৃবিজ্ঞান আদি মানব, শরীরতত্ত্ব, ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এখানে আমরা নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে বলছি, সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের বিষয়বস্তু অনেকাংশেই অভিন্ন। মানব সমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান কাজ করে যাচ্ছে। সমাজবিজ্ঞানীদের বিভিন্ন সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের প্রভাবিত করে। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা নৃবিজ্ঞানের ভাণ্ডার হতে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। নাম্বার 4, তাদের গবেষণার ক্ষেত্র বা বিষয় এবং দৃষ্টিভঙ্গিও প্রায় অভিন্ন। নৃবিজ্ঞানী তার গবেষণা নিজস্ব সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। নৃবিজ্ঞান সরল বা অনগ্রসর সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বেশি কৌতূহল দেখায়, তবে আধুনিক সমাজ সম্পর্কে একেবারে উদাসীন নয়, বরং ইদানিংকালীন নৃবিজ্ঞান আধুনিক জটিল সমাজ সম্পর্কে উৎসাহ দেখাচ্ছে। সমাজবিজ্ঞানী নিজের সমাজ অর্থাৎ আধুনিক সমাজের শহর ও গ্রাম সমাজ কাঠামো, সাংস্কৃতিক জীবনযাত্রা প্রণালী তথা শ্রেণী সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকেন। অর্থাৎ আমরা বলতে পারি সমাজ ও সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়। অপরপক্ষে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও তার সংস্কৃতি। এখানে আমরা কিছু পার্থক্য দেখি। আদি মানব সংস্কৃতি ও নিরক্ষর মানব সমাজ নিয়ে আলোচনা করে নৃবিজ্ঞান, আর সমাজবিজ্ঞান আলোচনা করে আধুনিক সভ্য সমাজ নিয়ে। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি অনুসরণ করে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান উভয়ই গবেষণা করে থাকে। নৃবিজ্ঞানীরা গবেষণা করেন মাইক্রো লেভেলে, অন্যদিকে সমাজবিজ্ঞানীরা গবেষণা করেন ম্যাক্রো লেভেলে। অর্থাৎ সমাজবিজ্ঞান ম্যাক্রো সোসাইটি বা বৃহদাকার সমাজের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে, নৃবিজ্ঞান বৃহৎ সমাজের বিশেষ দিক অর্থাৎ ক্ষুদ্র সমাজ বা মাইক্রো সোসাইটি নিয়ে আলোচনা করে। যেমন বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জিজ্ঞেস করলে সমাজবিজ্ঞানী স্বল্প সময়ের মধ্যে সে সম্পর্কে যুক্তিভিত্তিক একটি ধারণা দিতে পারবেন, কিন্তু এ সম্পর্কে ধারণা দেওয়া নৃবিজ্ঞানীর পক্ষে সম্ভব হলেও সেটা সহজ নয়, কেননা নৃবিজ্ঞান বৃহৎ সমাজের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে, অন্যদিকে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে থাকে সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজ ও সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়, এবং অন্যদিকে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও তার সংস্কৃতি। সমাজবিজ্ঞানীকে ভাষাতত্ত্ব ও প্রত্নতত্ত্বের উপর খুব বেশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন, তবে পদ্ধতি, বিজ্ঞান ও পরিসংখ্যানে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। অন্যদিকে নৃবিজ্ঞানীকে ভাষাতত্ত্ব ও প্রত্নতত্ত্বে বিশেষ প্রশিক্ষণ সহ পরিসংখ্যান বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। তাই আমরা বলছি পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। মনোবিজ্ঞান হলো মন ও মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞান। মানুষের ব্যক্তিত্বের আলোচনা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে সমাজের মানুষ, ব্যক্তির আচার আচরণ সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান একে অপরের পরিপূরক, আবার উভয়ের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। এখানে আমরা সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটো নিয়েই আলোচনা করব। যেমন আমরা যদি বলি, মনোবিজ্ঞান বলতে ব্যক্তিবর্গের মানসিক প্রক্রিয়াসমূহের আলোচনাকে বোঝায়। উপলব্ধি, অনুভূতি, জ্ঞান ইত্যাদি মানসিক বিষয় মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর অন্যদিকে সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজবদ্ধ মানুষ। সুতরাং সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে গভীর যোগাযোগ রয়েছে। নাম্বার 2, মানুষের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, অভিপ্রায়, জ্ঞান ও মানসিক বিষয় মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত।
অপরদিকে মানুষের আবেগ, অনুভূতি, মানসিক প্রক্রিয়া বাদ দিয়ে মানুষ সম্পর্কে আলোচনা সমাজবিজ্ঞানে সম্ভব নয়। তাই সমাজবিজ্ঞান মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল, অর্থাৎ উভয় সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, এবার আমরা কিছু বৈসাদৃশ্য দেখব, যেমন এলাকার ভিন্নতা, পরিধিগত, দৃষ্টিভঙ্গিগত। সমাজবিজ্ঞানের উপর মনোবিজ্ঞানের নির্ভরশীলতা অনস্বীকার্য, কারণ ব্যক্তির মনস্তত্ত্ব বিচার বিশ্লেষণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্যের কথা বলছি, সমাজবিজ্ঞানীগণ সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে মানব সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, অপরপক্ষে মনোবিজ্ঞানীগণ কেবল মানসিক গঠন বিচার বিশ্লেষণ করেন। ব্যক্তিকে নিয়ে মনোবিজ্ঞানীগণ আলোচনা শুরু করেন, কিন্তু সমাজবিজ্ঞানীগণ সমাজকে নিয়েই আলোচনা করেন। পরিধিগত যে পার্থক্য, সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং সমগ্র সমাজই এর আলোচ্য বিষয়, অন্যদিকে সমাজের একটি অংশ ব্যক্তিকে নিয়ে মনোবিজ্ঞানের গবেষণা, তাই এর ক্ষেত্রটা হচ্ছে ক্ষুদ্র। ব্যক্তি মানুষের চিন্তা চেতনার গঠন বিন্যাস এবং আচার আচরণের প্রকৃতি সামাজিক সম্পর্কসমূহের মাধ্যমে প্রকাশিত হয়। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় হচ্ছে বিভিন্ন সামাজিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে, প্রয়োজনে নোট ডাউন করবে। এখানে একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করে আমাকে ইনবক্সে পাঠাবে। আজকের আলোচনা থেকেই আমাদের আজকের বাড়ির কাজটা, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা করো। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আমার লেকচার শুনে বই পড়ে এই প্রশ্নটি নিজের মতো করে লেখার চেষ্টা করবে এবং লিখে এটা আমাকে ইনবক্সে পাঠাবে। যারা লেকচারটি শুনবে তোমরা অবশ্যই রোল নাম্বারটা দিয়ে দিবে মেসেঞ্জার বক্সে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করছো আমাদের। অবশ্যই বাড়ির কাজটি করবে, অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।